যুগে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোনের জাদু, যেখানে রঙিন মনিটরে থাকে বিচিত্র সব বিনোদন আর তথ্যের ছড়াছড়ি। তবে তাৎক্ষণিক যাচাইয়ের সুযোগ না থাকায় হাজারো ফাঁদের ডিভাইস এখন স্মার্টফোন। এইসব ঝুঁকি থেকে যাতে আপনি আমি বাঁচতে পারি, এমন ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। দর্শক, পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। সরকারের কাছে বিদ্যুৎ বিক্রির 50,000 কোটি টাকা বকেয়া দেশি বিদেশি কোম্পানিগুলোর, এমন শিরোনামে একটি সংবাদ সম্প্রতি প্রকাশিত হয়েছে মূলধারার গণমাধ্যমে। সেই সংবাদ বেশ প্রচার পেয়েছে সোশ্যাল মিডিয়াতেও। সংবাদের শিরোনাম দেখে মনে হয় বিদ্যুতের বকেয়া বুঝি বর্তমান সরকারের কারণেই, কিন্তু ঘটনা ভিন্ন। দেশের একটি জাতীয় গণমাধ্যমে 9 এপ্রিল দেশি বিদেশি কোম্পানিগুলো সরকারের কাছে বিদ্যুৎ বিক্রির বকেয়া 50,000 কোটি টাকা, এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। শিরোনাম দেখে মনে হয় এই বকেয়া টাকা সৃষ্টির মূল দায় বুঝি এই সরকারের। তবে দেশের বিদ্যুৎ খাতে এত টাকা বকেয়া থাকার ক্ষেত্রে বর্তমান সরকারের কোনো দায় নেই। মূলত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামল থেকেই এই বকেয়া সমস্যা বড় আকার ধারণ করে। অন্তর্বর্তী সরকার পরবর্তীতে এসব বকেয়া টাকা পরিশোধের চেষ্টা করলেও এই বকেয়ার বৃহৎ অংশ শোধ হয়নি। বর্তমান বিএনপি সরকার এই বকেয়া শোধের আপ্রাণ চেষ্টা করছে। তারই অংশ হিসেবে এই সরকার বিদ্যুৎ খাতে অন্তর্বর্তী সরকারের 5,500 কোটি টাকা বকেয়া পরিশোধ করেছে। আরও কয়েকটি সংবাদ মাধ্যমে একই শিরোনামে প্রকাশিত সংবাদে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামল থেকেই এই বকেয়া সমস্যা সৃষ্টির কথা বলা হলেও দলটির সংগঠিত সিন্ডিকেট ও পারিবারিক সংশ্লিষ্টতার কারণে এখনও হাজার হাজার কোটি টাকা বকেয়া থাকার তথ্যসমূহ উল্লেখ করেনি। প্রতিবেদনগুলোতে আরও উল্লেখ আছে, আওয়ামী লীগ সরকারের সময় 2024 সালের মে মাসে বিদ্যুৎ খাতের বকেয়া বিল 55,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। দেশে গত 15 বছরের অর্থনীতির ফিরিস্তি নিয়ে 2024 সালের 1 ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন থেকে জানা যায়, দেশে বিদ্যুৎ উৎপাদন খাতে অন্তত $600 কোটি নয় হয়, যা প্রায় 72,000 কোটি টাকা। এর মধ্যে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দিতে কমিশন হিসেবে লুটপাট হয়েছে $300 কোটি, আর বিদ্যুৎ কেন্দ্র না চালিয়ে কেন্দ্র ভাড়া ও অতিরিক্ত মুনাফা হিসেবে বেসরকারি খাত নিয়ে যায় বাড়তি $300 কোটি। দৈনিক সমকালে 2024 সালের 31 আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, আওয়ামী লীগ 2009 সালে সরকার গঠনের সময় খুচরায় প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছিল $3.73। বর্তমানে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম $8.95। 15.5 বছরে খুচরায় বিদ্যুতের দাম বাড়ে 142%। দেশের বিদ্যুৎ ঘাটতিকে পুঁজি করে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ বিধান পাশ করা হয় 2010 সালে। এই আইনে টেন্ডার ছাড়াই প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেয়া হয়। এরপর দেশের ভবিষ্যৎ বিদ্যুৎ চাহিদার অবাস্তব প্রাক্কলন করে একের পর এক ব্যয়বহুল প্রকল্প গ্রহণ করা হয়। প্রয়োজন না থাকলেও অনেক প্রকল্প দেয়া হয় রাজনৈতিক বিবেচনায়। শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক সহ প্রায় 2 ডজন সংসদ সদস্য সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ নানা প্রকল্পের কাজ পান। প্রভাবশালী বেশ কিছু কোম্পানি একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে, যদিও এত বেশি কেন্দ্রের প্রয়োজন ছিল না বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। ফলে অনেক কেন্দ্রই নামমাত্র বিদ্যুৎ উৎপাদন করে শত শত কোটি টাকা লুটপাট করে সেই আমলে। দেশের জনগণ ও বর্তমান সরকারকে 50,000 কোটি টাকা বকেয়া কাঁধে নিয়ে লুটের সেই টাকার খেসারত এখনও দিয়ে যেতে হচ্ছে। প্রধানমন্ত্রীর বাসভবনের নকশার ছবি দাবি করে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ছড়িয়ে পড়েছে সম্প্রতি। এই নিয়ে চলে নানা আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক।
নকশাগুলো কি আসলেই প্রধানমন্ত্রীর বাসভবনের নাকি অন্য কিছুর? প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনার তথ্য সম্প্রতি গণমাধ্যমে এসেছে। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবনের নকশার ছবি দাবি করে সোশ্যাল মিডিয়ায় কিছু নকশার ছবি ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট চেকিং পত্রিকা বাংলা ফ্যাক্ট যাচাই করে দেখেছে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নকশার ছবিগুলো এআই দিয়ে তৈরি। তাছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনের স্থানই এখনো চূড়ান্ত হয়নি এবং নকশাও তৈরি হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবনের নকশার ছবি দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নকশার ছবিগুলো পর্যবেক্ষণ করে এতে এআই জনিত একাধিক অসঙ্গতি দেখা যায়। তাছাড়া গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এসব ছবি খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কন্টেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশনের মাধ্যমে যাচাই করে দেখা যায় ছবিগুলো এআই সৃষ্ট হওয়ার সম্ভাবনা 99.9%। এ বিষয়ে বাংলা ফ্যাক্টের পক্ষ থেকে গণপূর্ত অধিদপ্তরে যোগাযোগ করা হয়। সেখান থেকে জানানো হয় প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য স্থানই এখনো চূড়ান্ত হয়নি, ফলে নকশা বা ব্লুপ্রিন্ট তৈরির প্রশ্নই আসে না। তাই বলা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবনের নকশা এখনো তৈরি হয়নি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নকশার ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। একজন নারীকে হেনস্থার একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে বলা হচ্ছে, পহেলা বৈশাখে মোহাম্মদপুরে গর্ভবতী মহিলাকে যৌন নির্যাতনের ভিডিও এটি। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে ঘটনাটি বাংলাদেশে নয়। বিভিন্ন ব্যক্তিগত প্রোফাইল ও পেজ থেকে ভিডিওটি ছড়ানো হয় এবং সরকার বিরোধী প্রচারণা চালানো হয়। ভিডিওটি রিভার্স ইমেজ সার্চে ইউটিউবে একটি ভিডিও পাওয়া যায়। এ বছরের 13 এপ্রিল আপলোড করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, জয়পুরের মালভিয়া নগরে একজন গর্ভবতী নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন। ক্যাপশনে আরও বলা হয়, পুলিশ অভিযুক্তকে খুঁজছে। এই ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল রয়েছে। পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন পাওয়া যায়। 13 এপ্রিল প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, এ বছরের 25 মার্চ জয়পুরের মালভিয়া নগরের সেক্টর 9-এর কাছে একটি গলিতে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি পেছন থেকে এসে ওই নারীকে শ্লীলতাহানি করে। নারীটি চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি তাকে পাথর দিয়ে ভয় দেখিয়ে পালিয়ে যায়। এই প্রতিবেদনের সঙ্গে স্থির ছবি যুক্ত রয়েছে, যা আলোচিত ভিডিওর সঙ্গে মেলে। উল্লেখ্য, নতুন করে আবার এই ঘটনাটি নিয়ে ভারতের মূলধারার সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কারণ গত 12 এপ্রিল এই মামলাটি তদন্তে অবহেলার অভিযোগে 2 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তাই পহেলা বৈশাখে মোহাম্মদপুরের নয়, বরং গত মার্চে ভারতের জয়পুরের ঘটনা এটি। রেল লাইনের একদম ধারে দাঁড়িয়ে আছে একটি মেয়ে শিশু। পেছন দিক থেকে সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে এগিয়ে আসছে ট্রেন, কিন্তু ছোট শিশুটি বিপদ টের পাচ্ছে না। আশেপাশে কোনো মানুষও নেই। এমন সময় উদ্ধারকর্তা হয়ে হাজির একটি গরু। ধাক্কা দিয়ে একদম শেষ মুহূর্তে সরিয়ে নেয় শিশুটিকে। এমন একটি ভিডিও সম্প্রতি প্রচার পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটির সত্যতা কতটুকু?
অলৌকিকভাবে মেয়ে শিশুটির এভাবে বেঁচে যাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যম এবং একাধিক গণমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমের সংবাদগুলোতে অনেক সোশ্যাল মিডিয়া ইউজার ভিডিওটিকে সত্যি ধরে নিয়ে তাদের মন্তব্য জানিয়েছেন। দৈনিক ইনকিলাবও তাদের ফেসবুক পেজে গত 16 এপ্রিল এই ভিডিও আপলোড করে। এমনকি এর ক্যাপশনের শুরুতে দর্শকদের সাবধানও করা হয়। এটিএন নিউজও একই ক্যাপশনে ভিডিও পোস্ট করে। এছাড়া ব্যক্তিগত বিভিন্ন প্রোফাইল থেকেও ভিডিওটি পোস্ট করা হয়। ঘটনার সত্যতা যাচাইয়ে ভিডিওটির রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ভারতের একাধিক সামাজিক মাধ্যম থেকেও একই দাবিতে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণে বেশ কিছু দৃশ্যে অসঙ্গতি লক্ষ্য করা যায়। প্রথমত, ট্রেনটিতে মাত্র 3টি বগি ছিল। অন্যদিকে শিশুটিকে সরিয়ে আনার সময় গরুটির মাথা ট্রেনের একদম ভেতরের দিকে ছিল, তবুও গরুটির শরীরের ট্রেনের কোনো আঘাত লাগেনি। তাছাড়া এত কিছু হওয়ার পরেও পুরো ঘটনায় বাচ্চাটির কোনো প্রতিক্রিয়া ভিডিওতে দেখা যাচ্ছে না। এসব দেখে ধারণা করা হয় ভিডিওটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। পরবর্তীতে যাচাইয়ে চলতি বছরের 15 এপ্রিল একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রথম ভিডিওটি পাওয়া যায়। অ্যাকাউন্টটিতে নিয়মিত এআই নির্মিত ভিডিও পোস্ট করা হয়। অধিকতর যাচাইয়ে কন্টেন্ট শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করে দেখা গেছে ভিডিওটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা 99.5, যা প্রায় 100%। অন্যদিকে গত 16 এপ্রিল ভারতের তথ্য যাচাইকারী সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআই ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে। সেখানেও প্রচারিত ভিডিওটিতে থাকা নানান অসঙ্গতির কথা বলা হয় এবং ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো কন্টেন্ট বলে উল্লেখ করা হয়। সামগ্রিক বিবেচনায় বলা যায় প্রচারিত ভিডিও সত্য নয়, এটি এআই দ্বারা নির্মিত। একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর সেটেলাররা ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছেন। মজার বিষয় হলো ভিডিওটিকে অনেকেই ভারতের একটি পদযাত্রার ঘটনা বলছে, আবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভের দৃশ্য হিসেবেও দাবি করা হচ্ছে। কোনটি সঠিক? চলুন দেখে আসি। বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে একই ভিডিও ভিন্ন ভিন্ন দাবিতে ছড়ানো হয়। দাবিগুলোকে সত্য ধরে নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবেদন প্রকাশ করে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম। বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে কোন ঘটনার দৃশ্য? জনসমাগমের দৃশ্যটিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভের দৃশ্য হিসেবে দাবি করা হয়েছে সামাজিক মাধ্যম এক্সের একাধিক পোস্টে। পোস্টগুলোতে অভিন্ন ক্যাপশন লিখে দাবি করা হয় তুরস্কে এরদোয়ানের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। ভিডিওটি সর্বাধিকভাবে প্রচলিত হয়েছে ভারতের প্রেক্ষাপটে। দাবি করা হয়েছে এটি বিজেপির এমএলএ নীতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে তিরাঙ্গা সংবিধান র্যালি নামে পদযাত্রার দৃশ্য এটি।
এ দাবিতে ছড়িয়ে পড়া একাধিক প্রতিবেদন এবং পোস্ট পাওয়া যায় ভারতের গণমাধ্যমে। সম্প্রতি ভিডিওটি সামাজিক মাধ্যমে পুনরায় ছড়াতে দেখা যাচ্ছে, তবে এবার ভিন্ন দাবিতে। একাধিক সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দাবি করা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ হবার পরে ইসরায়েল ছেড়ে সেটেলারদের অন্যত্র চলে যাওয়ার দৃশ্য। ভিডিওটির প্রকৃত উৎস যাচাই করলে দেখা যায় 2024 সালের 10 সেপ্টেম্বর ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের পূর্ব তিমুর ভ্রমণের দৃশ্য এটি। সালের 11 সেপ্টেম্বর ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, পূর্ব তিমুরের ইতিহাসে এর আগে এমন কিছু কখনো দেখা যায়নি। 600,000 people in East Timor turned out to be hit for Nasser Executive Johnson on Tuesday. গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2024 সালের 11 সেপ্টেম্বর পোপ ফ্রান্সিসের পূর্ব তিমুর সফরের সময় দেশটির রাজধানী দিল্লির তাসিতলুতে আয়োজিত পোপের প্রার্থনা সভায় অংশ নেওয়া এই বিশাল জনতা নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছিলেন। এভাবেই পোপের প্রার্থনা সভায় অংশ নেয়া জনতার ছবি ভিন্ন ভিন্ন দাবিতে ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেগুলো কোনোটাই সত্য নয়। কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছে ঘুরে আমরা সবাই মিলে। দর্শক আসুন সোশ্যাল মিডিয়ার চিলের পিছনে দৌড় দেওয়ার আগে একটু যাচাই করে দেখি কেউ যাতে আপনার আমার মাধ্যমে গুজব এবং অপতথ্য না ছড়াতে পারে। সেজন্য কোনো কন্টেন্ট শেয়ার করার আগে অন্তত একবার ভাবি বিষয়টি সত্যি তো। সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।